নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো শহরের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে, কারণ এখন সময় নগর মহানগরের। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, এই মুহূর্তের সবথেকে বড় খবর বলা যেতে পারে। বাংলায় এসআইআর লাগু হলে রাজ্য জুড়ে হেল্প ডেস্ক করবে সিইও অফিস। প্রত্যেকটি জেলা ভিত্তিক হেল্প ডেস্ক করার চিন্তা ভাবনা সিইও অফিসের। প্রত্যেকটি জেলা নির্বাচনী আধিকারিক দফতর থেকে শুরু করে ইআরও বা এসডিও, এআরও কিংবা বিডিও দফতরে হবে হেল্প ডেস্ক। সাধারণ মানুষের সুবিধার্থে হেল্প ডেস্ক চালু করা হবে বলে সূত্রের খবর। আরো একবার দর্শকদের জানিয়ে রাখতে চাইবো, বাংলায় এসআইআর লাগু হলে রাজ্য জুড়ে হেল্প ডেস্ক করার কথা বলল সিইও অফিস। প্রত্যেকটি জেলা ভিত্তিক হেল্প ডেস্ক করার চিন্তা ভাবনা রয়েছে সিইও অফিসের। প্রত্যেকটি জেলার নির্বাচনী আধিকারিক দফতর থেকে শুরু করে বিভিন্ন জায়গা তারা কিন্তু এই ধরনের হেল্প ডেস্ক করার কথা বলছেন। এক্ষেত্রে বিভিন্ন জেলার নাম কিন্তু উঠে আসছে। এই মুহূর্তে কথা বলবো, আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় রায়চৌধুরী। কথা বলবো সঞ্জয়ের সাথে, জানার চেষ্টা করব। সঞ্জয়, দেখো, যখন এসআইআর নিয়ে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি, তারই মাঝখানে এই ধরনের একটি বক্তব্য উঠে আসছে যে হেল্প ডেস্ক চালু হবে। আর এই হেল্প ডেস্ক চালু হওয়ার বিষয়ে কি জানতে পারছো বিস্তারিত? প্রথমে জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, এসআইআর নিয়ে বাংলায় এসআইআর যখন শুরু হবে তখন হেল্প ডেস্ক চালু করবে, যেটা হচ্ছে সিও অফিস, অর্থাৎ ইলেকশন কমিশন অফিস। এই অফিস ঠিক করেছে প্রত্যেকটি জেলার নির্বাচনী আধিকারিক দপ্তর থেকে শুরু করে ইআরও বা এসডিও বা বিডিও দপ্তরে এই হেল্প ডেস্ক সাধারণত খোলা হবে, যা কিনা সাধারণ মানুষের সুবিধার্থে এই চিন্তা ভাবনা করা হয়েছে। এইরকম সংখ্যা সারা রাজ্য জুড়ে করা হবে, প্রত্যেকটা জেলায় জেলায়। তারও কিছু সংখ্যা আমরা জানতে পেরেছি, যেটা তোমাকে বলা যেতে পারে যে কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, উত্তর দিনাজপুর, অর্থাৎ উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের এর পাশাপাশি কলকাতাতেও খোলা হবে, এবং মেদিনীপুর জেলা দক্ষিণবঙ্গে যেটা পড়ছে সেখানেও খোলা হবে বেশ কয়েকটি এই সেন্টার, অর্থাৎ হেল্প ডেস্ক। এরকম সংখ্যাটা প্রায় 50-এর ওপর এক একটা জায়গাতে, অর্থাৎ জেলাতে। 50-এর নিচে নয় এবং 50-এর ওপরে দেখা যাচ্ছে একমাত্র নর্থ 24 পরগনায় 41টা এবং হুগলিতে সেরকম 56টা, হাওড়ায় 38টা, বর্ধমানে 31টা, দক্ষিণ কলকাতা 35টা এবং নর্থ কলকাতা অর্থাৎ উত্তর কলকাতায় 53টা। এছাড়াও বিভিন্ন জেলাতে এই হেল্প ডেস্ক গুলো খোলা হবে। এর পাশাপাশি ইলেকশন কমিশন জানিয়েছে আজকে যে পরিযায়ী শ্রমিক যারা, অর্থাৎ এই রাজ্যের যে সমস্ত শ্রমিক ভিন্ন রাজ্যের যে চাকরির বা ব্যবসা বা কাজের জন্য তারা রয়েছে, তাদের এই রাজ্যে ফিরে আসতে হবে না। এনুমেরেশন ফর্ম, অর্থাৎ নাম ওঠানোর যে ফর্ম আছে ইলেকশন কমিশনের, সেই ফর্ম তারা অনলাইনের মাধ্যমে ওই জেলাতেই বসে ফিল আপ করতে পারবে এবং সংশ্লিষ্ট সেই জেলাতেই হেল্প ডেস্ক খোলা থাকছে। এই সমস্ত পরিযায়ী শ্রমিক এবং জেলার যে সমস্ত মানুষ প্রত্যেকেরই উপকার হবে বলে জানা যাচ্ছে ইলেকশন সূত্রে। অপরূপা, অনেক ধন্যবাদ সঞ্জয় তোমাকে। দর্শকদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো যে বাংলায় এসআইআর লাগু হলে সেক্ষেত্রে কিন্তু একেবারে হেল্প ডেস্ক করার কথা জানিয়ে দিয়েছে সিইও অফিস, এবং এটা কিন্তু জেলা ভিত্তিক হেল্প ডেস্ক তৈরি করা হবে, বিভিন্ন জেলায় কিন্তু হবে। দর্শকদের জানিয়ে রাখতে চাইবো, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলিতেই কিন্তু হেল্প ডেস্ক তৈরি হচ্ছে, হেল্প ডেস্ক চালু হবে। এবং এক্ষেত্রে কিন্তু যেটা জানা যাচ্ছে যে জেলা নির্বাচনী আধিকারিক দফতর থেকে শুরু করে ইআরও বা এসডিও এবং বিডিও দফতরে কিন্তু এই হেল্প ডেস্কগুলি হবে। প্রসঙ্গত আরও একটি বিষয় দর্শকদের জানিয়ে রাখতে চাইব, বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে কিন্তু রয়েছে, তারা কাজের জন্য কর্মসূত্রে বিভিন্ন রাজ্যে গেছে, তাদের কিন্তু এই এসআইআর প্রক্রিয়ার জন্য
আসতে হবে না, তারা সেক্ষেত্রে অনলাইনেই কিন্তু এসআইআর প্রক্রিয়ায় সামিল হতে পারবেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং এই যে এসআইআর এর যে একটা বাংলায় চালু করার প্রবণতা, এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন কার্যত কোথাও গিয়ে একেবারে কোমর বেঁধে নামছে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে তাদের বিভিন্ন পদক্ষেপ দেখে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমরা কথা বলবো আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে। আমরা এই মুহূর্তে দাদা প্রথমেই যে প্রশ্নে যাব, এসআইআর নিয়ে কিন্তু এই মুহূর্তে একটি হেল্প ডেস্ক চালু করার কথা জানিয়েছে সিই অফিস, এবং এটা প্রতিটি জেলা ভিত্তিক হচ্ছে। এই হেল্প ডেস্কের প্রয়োজনীয়তা এতটা কেন মনে করছে ইলেকশন কমিশন? হ্যাঁ অপূর্বা, প্রথম কথা হচ্ছে যে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নভেম্বরেই কিন্তু এই রাজ্যে চালু হতে চলেছে এসআইআর, অর্থাৎ স্পেশাল ইনসেনটিভ ডিভিশন, যেটা বিশেষ নিবিড় সংশোধন ভোটার তালিকায় যেটাকে বলা হচ্ছে। এবার যেটা বিষয় যে এই বাংলায় যেমন চালু হবে, সেই সঙ্গে আরো যে অন্যান্য রাজ্যে 2026 সালে বাংলায় তো ভোট, সেই সঙ্গে আরো অন্যান্য রাজ্যে ভোট আছে। যে রাজ্যগুলোর মধ্যে আছে পশ্চিমবঙ্গ, সঙ্গে আছে অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরি, এই 4টে রাজ্যেও ভোট আছে। তো গত বুধ এবং বৃহস্পতিবার নির্বাচন কমিশন এ রাজ্য তো বটেই, ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিয়ে তাদের যারা সিইও আছে তাদেরকে নিয়ে কিন্তু দুদিন ধরে একটা মিটিং করেছে, এবং যে মিটিং এ সারা ভারতবর্ষেই যাতে এই এসআইআরটা চালু করা যায় তার একটা প্রস্তুতি কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। এবং এই মিটিং এ এই যে 5 রাজ্য আমাদের যেরকম পশ্চিমবঙ্গ রয়েছে, তার সঙ্গে অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরি, এগুলোও কিন্তু চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জায়গাটা থেকে যেটা বিষয় সেটা হচ্ছে প্রথম এসআইআর শুরু হয়েছিল বিহারে। এসআইআর যখন চালু হলো বা শুরু হলো, সেখানে 1 মাসের মধ্যেই কিন্তু দেখা গেল 64 লক্ষ প্রথম ধাপেই নাম বাদ গেছিল। এই 64 লক্ষ নাম যখনই বাদ গেল, তখনই কিন্তু বিরোধী দল সহ এবং অন্যান্য অনেক বেশ কিছু সংগঠন যারা কিন্তু সুপ্রিম কোর্টে এটা নিয়ে মামলা করলো। সুপ্রিম কোর্টে মামলা করার পরে সে মামলা কিন্তু এখনো চলছে। আগামী 6 নভেম্বর বিহারে ভোট, কিন্তু তার আগের দিন, দুদিন আগে অর্থাৎ 4 নভেম্বর কিন্তু এই মামলা আবার শুনানি হবে সুপ্রিম কোর্টে। এবারে যেটা দেখা যাচ্ছে যে দেখো, একটা জিনিস চালু করলে তার তো অনেকগুলো ধাপে ধাপে সমস্যা কি, তার সমাধান কিভাবে হয় উঠে আসে, আমরা জানি এটা। তেমন নির্বাচন কমিশন যখন এসআইআরটা করলো, তো তার ফলে যে এই 64 লক্ষটা কমে দাঁড়ালো 48 লক্ষে, তাহলে এতগুলো লোক আবার তুললো ভোটে। এবারে একটা বিতর্ক ছিল, একটা হচ্ছে পরিচয়পত্র, একটা হচ্ছে নাগরিকত্ব। কোন কোন জিনিস নাগরিকত্ব আর কোন কোন জিনিস পরিচয়পত্র, এটা নিয়ে একটা কনফিউশন ছিল। সেটা কিন্তু ক্লিয়ার সুপ্রিম কোর্টের কাছে। 11টা তথ্য, এটা হচ্ছে নাগরিকত্ব দিতে হবে, ভোটার কার্ড বা আমাদের প্যান কার্ড বা আমাদের যে আধার কার্ড, এগুলো হচ্ছে পরিচয়পত্র। হ্যাঁ, তো এই জায়গা থেকে যে বিতর্কগুলো ছিল, সেখান থেকে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে অনেকগুলো বিষয় নিষ্পত্তি এসছে, অনেকগুলো প্রবলেম তৈরি হয়েছে। সেগুলো যাতে আগামী দিনে এই বাংলার ক্ষেত্রে না হয়, কারণ এই বাংলায় এসআইআর চালু করাটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে একটা কঠিন পরীক্ষা। সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের কাছে একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হতে চলেছে নির্বাচন কমিশন। কারণ এখানে কিন্তু ইতিমধ্যেই যেভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস যেমন, তেমন অন্যান্য দল অর্থাৎ কংগ্রেস এবং সিপিএম, এরাও কিন্তু এসআইআর এর বিরোধিতা করছে না, কিন্তু কোথাও আবার এসআইআর এর বিরোধিতা করছে। সকলেই একটাই কথা, যে বৈধ ভোটার বাদ দেওয়া চলবে না। এটা কিন্তু বিজেপিও বলছে, তৃণমূলও করছে, কিন্তু তারপরে একটা হুমকি থাকছে যে কোথাও হয়তো ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে। এখানে সমস্যা যেটা, সেটা হচ্ছে যে আমাদের এ রাজ্যের যে এই যে রাজনীতিকরণ, মানে রাজনীতিটা প্রচন্ড পরিমাণে হয়তো এইখান থেকে নির্বাচন কমিশন যে চ্যালেঞ্জ, যে ইতিমধ্যেই যারা বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার যারা হবেন আর কি, তারা কিন্তু অনেকেই বলেছেন আমরা রাজি হচ্ছেন না এই কাজটা নিতে। তাদেরকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে। কেন? কারণ একটা হচ্ছে রাজনৈতিক চাপ, একটা হচ্ছে প্রশাসনিক চাপ। এই দুটো চাপ নিয়ে তারা কাজ করতে চাইছেন না। তো এইটা একটা চ্যালেঞ্জিং পার্ট। সেই জন্যে মানুষ যাতে বিভ্রান্ত না হন, এবং
রাজনৈতিক দলগুলো যেভাবে আকচি শুরু করেছে, তার থেকে সাধারণ মানুষ যাতে নিজেদের মতন করে পুরো এই এসআইআর নিয়ে তারা সঠিক তথ্য পান, সেই জন্য প্রতি জেলায় এবারে কিন্তু হেল্প ডেস্ক খুলে দিল। এটা কিন্তু একটা বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের কাছে। আমি বলছিলাম যে নির্বাচন কমিশনের কাছে এটা চ্যালেঞ্জ, এবং সেই জন্য তুমি ভাবতে পারো যে কোচবিহারে যদি দেখি 48টা, আলিপুরদুয়ারে 54টা, কালিম্পংয়ে 65টা, উত্তর দিনাজপুরে 44টা, দক্ষিণ দিনাজপুরে 55টা, মালদায় 50টা, মুর্শিদাবাদে 56টা, মানে তুমি নদিয়ায় 51টা, পুরুলিয়ায় 63টা, বাঁকুড়ায় 79টা, বীরভূমে 53টি, পূর্ব বর্ধমানে 73টি, পশ্চিম বর্ধমানে 31টি, হাওড়ায় 38টি, হুগলিতে 56টি, নর্থ 24 পরগনা 41টি, সাউথ 24 পরগনা 45টি, দক্ষিণ কলকাতায় 35টি, নর্থ কলকাতা মানে উত্তর কলকাতায় 53টি, পশ্চিম মেদিনীপুরে 64টি, পূর্ব মেদিনীপুরে 67টি। এখনো পর্যন্ত যা হিসেব আসছে, মানে তাহলে ভাবো হেল্পলাইন মানে কি একটা নম্বর দিচ্ছে না, কিন্তু প্রতি ডিস্ট্রিক্টে আলাদা আলাদা করে এতগুলো হেল্প ডেস্ক খোলা হচ্ছে, মানুষ যাতে বিভ্রান্ত না হয়। নির্বাচন কমিশন কিন্তু কোমর বেঁধে নামছে। সেই সঙ্গে বাংলায় আরেকটা বিষয় ছিল, যেটি হচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে কিন্তু একটা বিতর্ক ছিল, যেটা বিহারেও হয়েছে, যে বিহারেও নাম রয়েছে অনেক শ্রমিক, তারা অন্য জায়গায় চলে এসেছে, কেউ বাংলায় গেছে, কেউ গুজরাটে গেছে, কেউ দিল্লিতে গেছে, তাদের নাম কিন্তু সেখানেও রয়েছে, এখানেও রয়েছে। এদের নামও যাতে এক জায়গায় হয়, সেই জন্য তারা যদি বাংলার কোনো পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় থাকে, সে সেখান থেকে বসেই কিন্তু এটা করতে পারবে। মানে নির্বাচন কমিশনের কাছে এই যে চ্যালেঞ্জিং পার্ট, মানে রাজনীতির সঙ্গে নির্বাচন কমিশনকে লড়তে হবে, প্রশাসনের সঙ্গে মানে অনেক বিষয় রয়েছে, সেই জন্য নির্বাচন কমিশন কোমর বেঁধে নামছে। এটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে কিন্তু খুব, মানে আমি বলবো যে খুব ভালো পদক্ষেপ নির্বাচন কমিশনের। একেবারে। এক্ষেত্রে দাদা আরেকটা প্রশ্ন, এই যে বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা করে ভাবা হচ্ছে এবং যারা রাজ্যের বাইরে রয়েছে তাদের প্রয়োজনে সংবাদ মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে বা বিভিন্নভাবে কিন্তু তাদের জানানোর জন্য সেক্ষেত্রে আরেকটি সুযোগ দেওয়া হবে, যারা অনলাইনে এসআইআর প্রক্রিয়া যাতে তারা আবেদন করতে পারে। এক্ষেত্রে এই বিষয়টাকে যে কোথাও গিয়ে এই যে যেমনটা আপনি বললেন যে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে নির্বাচন কমিশন, এবং তারা সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেই কি তাতে কোনো রকম খামতি না রাখতে চেয়ে এত বড় পদক্ষেপ নিল? কারণ এটা তো একটা যথেষ্ট জটিল প্রক্রিয়া। এটাই বললাম, শুধু বাংলা নয় কিন্তু, ভালো করে শোনো, মানে শুধু পশ্চিমবঙ্গের জন্য এটা কিন্তু হচ্ছে না। পশ্চিমবঙ্গের জন্য হেল্প ডেস্ক এতগুলো রাখছে, হয়তো অন্য রাজ্যে যখন হবে সেখানেও হবে, কিন্তু পরিযায়ী শ্রমিক কিন্তু শুধু আমাদের নয়। ধরো বিহার থেকে যারা আসছে আমাদের বাংলায়, তারা ওখানকার পরিযায়ী শ্রমিক, আবার এখান থেকে যারা আরেক জায়গায় যাচ্ছে, এটা কিন্তু আমরা একটা নাম দিয়েছি পরিযায়ী, ঠিক আছে, কিন্তু তারা তো দেশেরই লোক, তারা তো এই রাজ্যের মানুষ। এবার তারা হয়তো সেখানে গিয়ে সেটেল হয়ে যায়, তাদের সেখানেও নাম থাকছে। অর্থাৎ এবং শুধুমাত্র পরিযায়ী শ্রমিক তো নয়, যারা কর্মসূত্রে রাজ্যের বাইরে, তাদের প্রত্যেকের জন্য এই বিষয়টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু তাই না, তুমি যদি আরেকটু পিছিয়ে যাও, একদম যদি প্রথম দিকে আমরা চলে যাই, এসআইআর শুরুর কিন্তু অনেক আগে, বিহারেও তখন এসআইআর শুরু হয়নি, তার আগে যদি তুমি পিছিয়ে যাও, যে ফার্স্ট কংগ্রেস, তারপরে তৃণমূল কংগ্রেস, প্রত্যেককে কিন্তু প্রথমে ওরা বলেছিল প্রচুর ভুয়ো ভোটার, কর্ণাটক, মহারাষ্ট্র এই জায়গাটায় প্রচুর ভুয়ো ভোটার ভোট দিয়েছে, যার ফলে বিজেপি ক্ষমতায় এসছে, হ্যাঁ, এবং নির্বাচন কমিশন সাথ দিয়েছে, কিন্তু তারপরেই এসআইআরটা শুরু করা হয়েছে। অর্থাৎ বিরোধীরা কিন্তু প্রথমে তারাই বলেছিল ভুয়ো ভোটার সরাতে হবে, প্রকৃত ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। নির্বাচন কমিশন যখন এই জায়গাটায় হাত দিল, তখন কিন্তু তারা পুরো জিনিসটা ঘুরে গেল। তারা বলছে এখন, কখনো বলছে পরিযায়ী শ্রমিকদের নাম নেই, কখনো বলছে মানে যেটা বলা হয়েছিল এই পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে, মানে দেখা যাচ্ছে যে গুজরাটে যে লোকটি আছে সেই লোকটি আবার বাংলাতেও আছে নাম। তো এইটা নিয়ে কিন্তু এখান থেকে তৃণমূল কংগ্রেসও কিন্তু কমপ্লেন করেছিল। এখন দেখা যাচ্ছে বিহারের ক্ষেত্রে যে এইগুলো যখনই ধরা পড়ছে, অর্থাৎ এখন কি হয় যে প্রযুক্তির যে ফলে, যে আমার নাম বিপ্লব দাস, তো আমি এখানে আছি, আমি বেঙ্গলে আছি, আমি যদি আবার দিল্লিতে গিয়ে নামটা তুলি, আমার কিন্তু ওই আধার কার্ড বা অন্যান্য যে সমস্ত আছে সমস্ত কিছু দিয়ে কিন্তু ধরা পড়ে যাচ্ছে নির্বাচন কমিশনের, ফলে আমি দু জায়গায় নাম রাখতে পারবো না। আর এই বাংলার ক্ষেত্রে তো আরো অনেক বিষয় আছে, জেলাতে বহু জেলা আছে, যে অনেকেই দক্ষিণ 24 পরগনা থেকে হেছে হয়তো কলকাতায় ঘাঁটি গেড়ে থাকে, তাদের নাম দক্ষিণ 24 পরগনা তার গ্রামেও আছে, আবার এখানেও আছে, ডাবল নাম আছে, অনেক অনেক এরকম প্রচুর নাম বাদ যাবে। এবং
পরিযায়ী শ্রমিকদের নিয়ে এই যে একটা বিতর্ক তৈরি হয়েছিল, সেই জন্য পরিযায়ী শ্রমিকরা যেখানে যে রাজ্যে থাকুক, যেখানেই থাকুক, তারা সেখানে বসে তারা ফর্ম ফিল আপ করে, এনুমারেশন ফর্ম যেটা, সেটা ফিল আপ করে তারা অনলাইনে জমা দিতে পারবে, এবং সেই সঙ্গে সেখান থেকে তারা এসআইআর প্রক্রিয়ার জন্য তাদেরকে এখানে ফিরে আসতে হবে না। হ্যাঁ, এটাই হচ্ছে নির্বাচন কমিশনের এই বড় পদক্ষেপ দুটো, একটা হচ্ছে হেল্প ডেস্ক আর একটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের জন্য। এই দুটো নিয়ে বিরাট বিতর্ক ছিল। একেবারে অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আমাদের সাথে এতক্ষণ ছিলেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস, এবং তিনি কিন্তু সার্বিকভাবে অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে এক তো এসআইআর নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে, সেই জায়গাটা তিনি বোঝালেন যে এসআইআর আসলে কি, এবং সেক্ষেত্রে এসআইআর লাগু হলে কি কি সুবিধা রয়েছে এবং কেন এসআইআর লাগু করা হচ্ছে সেটাও যেমন একটা, এবং পাশাপাশি নির্বাচন কমিশন কিন্তু একেবারে এই ক্ষেত্রে যথেষ্ট তৎপর যাতে মানুষ কোনো রকমভাবে বিভ্রান্ত না হয়, সেই কারণে কিন্তু জেলা ভিত্তিকভাবে কিন্তু তারা প্রচুর পরিমাণে হেল্প ডেস্ক শুরু করছে, এবং একটি নাম্বারের নয়, প্রচুর নাম্বারে। সেক্ষেত্রেও দাদা বিস্তারিত জানিয়ে দিয়েছে যে কতগুলি কোন কোন জেলায় কতগুলি হেল্প ডেস্ক চালু হচ্ছে। এক্ষেত্রে কিন্তু পরিযায়ী শ্রমিকদের, শুধুমাত্র পরিযায়ী শ্রমিক বলবো না, রাজ্যের বাইরে যারা কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন তারা এসআইআর প্রক্রিয়ায় তাদের আবেদন করতে কিন্তু এখানে আসতে হবে না রাজ্যে, তারা কিন্তু নিজেদের কর্মস্থানে থেকেই কিন্তু এসআইআর এর জন্য অনলাইন প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন, এমনটাও কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। সেক্ষেত্রে তাদের কিন্তু জানানো হবে, নোটিশ দেওয়া হবে, এবং সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমেও কিন্তু জানানো হবে, প্রচার করা হবে। তো বলা যেতে পারে একেবারে সার্বিকভাবে এসআইআর এই বিষয়টিকে নিয়ে কিন্তু যথেষ্ট সতর্ক এবং সচেতনভাবে পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। কারণ স্বাভাবিকভাবেই যারা নির্বাচিত সরকার তাদের থেকে শুরু করে বিরোধীরা, তারাও কিন্তু বিভিন্ন রাজ্যে এই নিয়ে একটি বিশাল ইস্যু তৈরি হচ্ছে, যাতে কোনো রকমভাবে মানুষের কাছে বিভ্রান্তিকর কোনো তথ্য না যায়, তারা যেন মানুষ যেন বিভ্রান্ত না হয়, সুচারুভাবে যেন এসআইআর প্রক্রিয়াটাকে সফলভাবে প্রয়োগ করা যায়। সেক্ষেত্রে কার্যত বলা যেতে পারে নির্বাচন কমিশন কিন্তু একেবারে জোর কদমে পদক্ষেপ নিচ্ছে।